সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটি দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। বিষয়ের পক্ষে বলবে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ এবং বিষয়ের বিপক্ষে বলবে মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। আজকে আমাদের সাথে পক্ষদল হিসেবে আছে শহীদ আনোয়ার গার্লস কলেজ ঢাকার বিতর্কিকরা তাসনিম ইমাম নাবা, ফামিনহা আজমাইন আরিহা ও তাদের দলনেতা আহনাফ সিদ্দিক, এবং বিপক্ষ দল মোহাম্মদপুর সরকারি কলেজ ঢাকার বিতর্কিকরা হলেন মুশফিকুর রহমান, সিফাত মাহমুদ রাহাত ও তাদের দলনেতা মোহাম্মদ জুবায়ের রহমান জিদান। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন মোহাম্মদ বিন ইয়াহিয়া, সরকারি অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ, সাবেক সভাপতি অ্যাসেম্বলি অব ডিবেটার্স শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন মোহাম্মদ জিলাল হোসাইন, প্রভাষক, ইতিহাস বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, এবং আদনান মুস্তারি, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতর্কিকদের নাম্বার প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন আমরা সংক্ষেপে বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলীগুলো জেনে নিই। প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য সর্বমোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য 3 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 আজকে দ্বিতীয় পর্ব। বিতর্কের বিষয় সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। আজকের এই বিষয়ে পক্ষদল হিসাবে বিতর্ক করতে এসেছেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ, এবং বিপক্ষ দলে রয়েছেন মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা। প্রথমে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা তাসনিম ইমাম নাবাকে তার বিতর্ক উপস্থাপন করার জন্য। ফ্রেঞ্চ ভাষায় আছে Maintenant je vais visiter pour tem vieux je t'aime parole forte. Installez votre crave juste pour jour toutes les choses que je te dois है। যার অর্থ এই যে ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ চয়নে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ ও যারা শুনছেন, শুভ সন্ধ্যা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেছে। পক্ষে অবস্থান করছি
প্রথমে চলে আসি সংজ্ঞায়নে। সংবাদ মাধ্যম, আজ আমরা সংবাদ মাধ্যম বলতে বোঝাচ্ছি সেই কাঠামোকে যা রাষ্ট্রের লাইসেন্সধারী এবং যাদের তথ্যের দায়বদ্ধতা আছে, অর্থাৎ সকল টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র এবং তাদের ভেরিফাইড ডিজিটাল পোর্টাল। লক্ষ্য করুন, আজ ফেসবুক পেজে যে কোনো খবরের ভিডিও দেখলেই তা সংবাদ মাধ্যম হয়ে যাচ্ছে না। যদি সেটি সময় টিভি, বিটিভি বা অন্য কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের ভেরিফাইড পেজ হয়, তাহলে আমরা সেটিকে সংবাদ মাধ্যম বলে সংজ্ঞায়িত করছি। কথায় আছে, সংবাদ মাধ্যম সমাজের আয়না। তবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মাননীয় সভাপতি, সেই আয়না আজ ভাঙা এবং সেই ভাঙা আয়না দেখেই আমার সমাজের মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এবারে আসছি ফ্যাসিবাদী চিন্তা। ফ্যাসিবাদী চিন্তা হলো এমন একটি মানসিক ও রাজনৈতিক প্রবণতা যা ভিন্ন মতকে শত্রু হিসেবে গ্রাহ্য করে, কর্তৃত্ববাদকে স্বাভাবিক করে তোলে এবং ভয়ের মাধ্যমে একক চিন্তাধারার আধিপত্য বিস্তার করে, যার জ্বলন্ত উদাহরণ আমরা গত 15 বছর ধরেই দেখে আসছি। এবার আসছি সামাজিক ভিত্তি নির্মাণ। সামাজিক ভিত্তি নির্মাণ বলতে বোঝাচ্ছি সমাজের এমন মানসিক গ্রহণযোগ্যতা, নৈতিক বৈধতা ও সমর্থন সৃষ্টি করা যার উপর কোনো মতাদর্শ দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে। প্রধান ভূমিকা বলতে বোঝাচ্ছি সেই নির্ধারক ও কার্যকর ভূমিকা যা অন্যান্য সহায়ক উপাদানের তুলনায় অধিক প্রভাব বিস্তার করে এবং সামগ্রিক প্রক্রিয়াকে দিক নির্দেশনা দেয়। লক্ষ্য করুন, আজকের বিষয়ের যে সংবাদ মাধ্যম রয়েছে সেটির সাথে প্রত্যয় যুক্ত করার মাধ্যমে বোঝানো হচ্ছে ফ্যাসিবাদী চিন্তার ভূমিকা অন্যান্য সহায়ক উপাদানের তুলনায় এখানে মুখ্য। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা কখনোই বলছি না যে কেবলমাত্র সংবাদ মাধ্যমের ভূমিকাই এখানে একমাত্র ভূমিকা হিসেবে কাজ করছে। আমরা বলছি অন্যান্য সহায়ক উপাদান যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যগুলো গৌণ এবং সংবাদ মাধ্যমের ভূমিকাই এখানে মুখ্য। আমি ও আমার দল তথ্য ও তথ্য প্রদানের মাধ্যমে আজ এটিই প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, সেই মুখ্য ভূমিকা পালন করতে আজ সংবাদ মাধ্যম 4 দিক থেকে কাজ করছে। কি কি? 1. সত্য বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ। 2. ভয় ও ঘৃণার রাজনীতি তৈরি। 3. ভিন্নমত দমনে নৈতিক বৈধতা প্রদান। ও 4. জনগণকে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। প্রথম দিকটা আমি বিশ্লেষণ করছি, পরের 3টি দিক বিশ্লেষণ করবেন আমার দলের বাকি 2 বক্তা। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম যখন সম্পূর্ণ মিথ্যা বলে না, অর্থাৎ অর্ধ সত্য বলে, যখন সত্যের একাংশ আমাদেরকে দেখায় ও অন্যাংশ সম্পূর্ণভাবে আড়াল করে যায়, তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ। তার জনমত বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ হলো 2023 সালে ফক্স নিউজে $788 মিলিয়ন জরিমানা। তারা 2020-এর মার্কিন নির্বাচন নিয়ে জেনে বুঝে মিথ্যা তথ্য ও বিকৃত তথ্য প্রচার করেছিল, যা কেবল একটি নির্দিষ্ট দলের পক্ষে জনমন ধরে রাখতে তাদেরকে সাহায্য করেছে। পরিসংখ্যান বলছে তাদের সেই বিকৃত খবরের কারণে 70% রিপাবলিকান ভোটার বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের জনমত চুরি হয়েছে, অর্থাৎ তাদের নির্বাচন চুরি হয়েছে। সংবাদ মাধ্যম যখন তথ্য বিকৃতিকে অস্ত্রের রূপ দেয়, তখন জনমত আর স্বাধীন থাকে না, সেটি পরিণত হয় ফ্যাসিবাদের দাসে। এবং এমন জ্বলন্ত উদাহরণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু বিরল নয়। আমরা আজ কেন 2024-এর জুলাই আন্দোলনের কথা বলছি না, বিজ্ঞ বিচারক মণ্ডলী? লক্ষ্য করুন, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে আমরা তথ্য পাই জুলাই বিপ্লবে 650 জনের বেশি মানুষ, আমি আবারও বলছি 650 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, তখন আমাদের মিডিয়াগুলো কি করেছে জানেন? তখন তারা ঘাতকের বন্দুকের নলে পবিত্র শিলমোহর মেরে দাবি করেছিল তারা শান্তি রক্ষা করছে। যে মিডিয়া 650টি লাশকে কেবল দায়িত্ব পালন বলে ট্যাগ দিতে পারে, সেই মিডিয়ায় কি আজ ফ্যাসিবাদের প্রধান খুঁটি নয়? প্রশ্ন করে যাচ্ছি বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। এই মুহূর্তে একটি ঘটনা মনে পড়ে গেল। হীরক রাজার দেশে সিনেমায় রাজার মন্ত্র ছিল, জানার কোনো শেষ নাই, তাই জানার চেষ্টা বৃথা। আর সংবাদ মাধ্যমের গোপন মন্ত্রটা কি জানেন? সেটি হলো, মগজ ধোলাই সাঙ্গ করো, আমাদের খবরটিকেই তোমরা ধন্য করো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যখন মিথ্যা সত্যের পোশাক পরে, যখন নিপীড়নকে শৃঙ্খলা বলা হয়, যখন প্রশ্নকারী অপরাধী হয়, যখন নীরব দর্শক আদর্শ নাগরিকে পরিণত হয়, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্যাসিবাদ আজ ক্ষমতায় না, চিন্তায় প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মুশফিকুর রহমানকে। আয়না তো কেবল প্রতিচ্ছবি দেয়, ললাট লিখন তো নয়। ক্ষত যদি থাকে গভীরে লুকানো, দর্পণে কি তার ভয়?
সমাজ যখন ভেতর থেকে আদর্শহীন হয়ে পড়ে, সংবাদ মাধ্যম কেবল সেই অস্থিরতার খবর প্রকাশ করে মাত্র। অর্থাৎ সংবাদ মাধ্যম ফ্যাসিবাদের নির্মাতা নয়, বরং এটি সমাজের বিদ্যমান পচনের একটি প্রকাশ মাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আজকের বিতর্কে আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বিষয়টিতে যে শব্দগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো সংবাদ মাধ্যম, ফ্যাসিবাদী চিন্তা, সামাজিক ভিত্তি, প্রধান ভূমিকা। সংবাদ মাধ্যম হলো তথ্য আদান প্রদানের এমন ব্যবস্থা যা জনমত গঠন, তথ্য পরিবেশন ও সাংস্কৃতিক মূল্যবোধ তৈরিতে কাজ করে, যা জনগণকে খবর, তথ্য ও বিশ্লেষণ প্রদান করে। এটি কেবল তথ্য প্রবাহের একটি নালা, বরং নির্মাতা নয়। ফ্যাসিবাদী চিন্তা হলো কর্তৃত্ববাদী শক্তিশালী রাষ্ট্র ও নার্ভাকৃত জাতীয়তাবাদের ভিত্তিতে বিরোধী মতাবলম্বীদের দমনকারী রাজনৈতিক ধারণা। সামাজিক ভিত্তি হলো সেই মানসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিত্তি বা কাঠামো যার উপর সমাজের বিভিন্ন মতবাদ বা রাজনৈতিক ধারণা বিস্তার লাভ করে ও টিকে থাকে। প্রধান ভূমিকা বলতে এমন কার্যকর অবদানকে বোঝায় যা বৃহত্তর প্রক্রিয়ার একটি অংশ মাত্র। অর্থাৎ প্রধান ভূমিকা বলতে যদি একক ও নির্ধারক ভূমিকা বোঝানো হয়, তবে সামাজিক বিজ্ঞান অনুযায়ী সংবাদ মাধ্যম সেই মানদণ্ড পূরণ করে না। তথ্যসূত্র ব্রিটানিকা। মাননীয় সভাপতি, আজকে আমরা স্পষ্টত তিনটি ভিত্তির সাহায্যে প্রমাণ করে যাব কেন বিষয়টি আমাদের পক্ষে। প্রথমত, প্রিভেন্টিভ সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতি। দ্বিতীয়ত, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক জবরদস্তি। তৃতীয়ত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম স্বাধীনভাবে নয়, বরং ফ্যাসিস্টদের ভয়ের কারণেই নিজেদের সেন্সর করছে, যা রাজনৈতিক বা সামাজিক ভয় সংস্কৃতির ফসল। সাংবাদিকরা যখন জানতে পারে কঠিন খবরের জন্য আইনি বা সামাজিক প্রতিক্রিয়া আসতে পারে, তখন তারা কঠিন সংবাদ প্রচার থেকে বিরত থাকে, যা প্রিভেন্টিভ সেন্সরশিপ নামে পরিচিত। তথ্যসূত্র বেনার নিউজ। 2018 সালে প্রবর্তিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনের মতো বিধানগুলো সাংবাদিকদের উপর ভয়ভিত্তিক চাপ সৃষ্টি করেছে। এটি ফ্যাসিবাদী চিন্তা নির্মাণের উদ্দেশ্য নয়, বরং জনগণকে সত্য জানতে বাধা দেওয়া। মাননীয় সভাপতি, 2002 সালে সাগর সরোয়ার ও মেহরুন রুডি হত্যাকাণ্ডের বিচার যখন রাষ্ট্র 112 বার পিছিয়ে দেয়, তখন সেটি সাংবাদিকদের জন্য একটি সাইলেন্ট মেসেজ বা নীরব হুমকি হিসেবে কাজ করে। 2007 সালে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার তথ্য প্রচারে যখন বিরোধী দেখা যায়, কিংবা নাৎসি জার্মানিতে 1933 সালে যখন এইডস ল সাংবাদিকদের তাদের অনুগত হতে বাধ্য করেছিল, আর যারা তাদের অনুগত হয়নি তাদেরকে অবাধদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে বাধ্য করেছিল, তখন সেটি প্রমাণ করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সামাজিক ভিত্তি নয়, বরং ফ্যাসিস্টকে ভয় ও চাপের শিকার হচ্ছে সংবাদ মাধ্যম। তথ্যসূত্র রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন জাস্টিস ফর সাগর রুনি। আল জাজিরার মতো সংবাদ মাধ্যম হয়তো ইসরায়েলিদের বিপক্ষে দাঁড়াতে পারতো না এতগুলো সাংবাদিক নিহত হওয়ার পরও, কিংবা ট্রাম্প হয়তো বা বিবিসি নিউজকে জরিমানা করতে পারতো না যদি না তারা তাদের পক্ষে কাজ করতো। কিন্তু তারা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেনি, যার ফলেই তারা এই ধরনের হামলা বা মামলার শিকার হচ্ছে। মাননীয় সভাপতি, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক জবরদস্তির ক্ষেত্রে সংবাদ মাধ্যমের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকায় কোনো ফ্যাসিবাদী চিন্তা তৈরি করে না, বরং বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থের প্রভাবিত ফ্রেম তৈরি দিকে ঠেলে দেয়। মাননীয় সভাপতি, মিডিয়া ক্যাপচার হলো একটি প্রক্রিয়া যেখানে সরকার বড় কর্পোরেট বা ক্ষমতাশীল রাজনৈতিক নেটওয়ার্ক মিডিয়ার নিয়ন্ত্রণ লাভ করে এবং তাদের স্বার্থ অনুযায়ী সংবাদ পরিবেশন করে, যা ধারাবাহিক স্বার্থ নির্ধারণের একটি কাঠামো। মাত্র 32টি বড় ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থ সমষ্টির হাতে গণমাধ্যমের নিয়ন্ত্রণ রয়েছে। রাজনৈতিক ও কর্পোরেট স্বার্থ একসাথে প্রাধান্য দেয়। তথ্যসূত্র সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। 48টি বড় মিডিয়ার উপর তাদের আরও একটি গবেষণা দেখা গেছে প্রায় 93% মিডিয়া মালিক নিজেই সম্পাদক বা মালিক পরিবারের সদস্য নিয়োজিত, এবং অনেকেই রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পর্কিত। ফলে নিউজ কভারেজ পাঠকের স্বার্থ নয়, বরং মালিকের পক্ষে করে ওঠে। মাননীয় সভাপতি, 2025 সালে রাষ্ট্র সংস্কার কমিশন সুপারিশ করেছে মিডিয়াতে এক মালিক এক নীতি গ্রহণ করতে, যা প্রমাণ করে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব রয়েছে এবং এটি ভয় সংস্কৃতির ফসল। তথ্যসূত্র সংবাদ.net। শ্যাডো অফ লিবার্টি ডকুমেন্টারি এবং দ্য মিডিয়া অফ মনোপলি বইতে ঠিক এই বিষয়টি তুলে ধরা হয়েছে, অর্থাৎ কয়েকটি কংগ্লোমারেটের হাতে মিডিয়া কেন্দ্রীভূত। সুতরাং বলা যায়, ফ্যাসিজম ইজ নট বর্ন ইন দ্য নিউজ রুম, ইট ইজ বর্ন ইন দ্য ফেইলার অফ দ্য ক্লাসরুম, ইন দ্য কোর্ট অ্যান্ড দ্য পার্লামেন্ট। মাননীয় সভাপতি, মেজর সিনহা হত্যার পর যখন সত্য থামাচাবার চেষ্টা হয়েছিল, তা কোনো সাংবাদিকদের নির্দেশ নয়, বরং উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ হয়েছিল। সুতরাং বলতেই হয়, সাগর রুনিরা প্রাণ দিয়ে যায় সত্যের তরে, ফ্যাসিবাদ তো টিকে থাকে শুধু ভয়ের চাদর ধরে। তৃতীয়ত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা। ফ্যাসিবাদ কোনো সংবাদপত্রের নয়, বরং সংসদ, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক স্তম্ভগুলোর ব্যর্থতার জন্ম নেয়। বিচারহীনতা ও ভোটাধিকার হরণ ফ্যাসিবাদীদের জন্ম দেয়। রবার্ট প্যাক্সটনের দ্য অ্যানাটমি অফ ফ্যাসিজম গ্রন্থের সংবাদ মাধ্যম নয়, বরং রাজনৈতিক প্রতিষ্ঠানের ব্যর্থতাই ফ্যাসিবাদের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসেবে উল্লেখিত হয়েছে। আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, সংবাদ মাধ্যম যদি ফ্যাসিবাদের প্রধান ভিত্তি হয়, তবে কেন ফ্যাসিবাদীরা সংবাদ মাধ্যমের উপর প্রথম আক্রমণ চালায় এবং সাগর রুডিকে রক্ত দিয়ে তার ভিত্তি রক্ষা করতে হয়? দ্য গার্ডিয়ানের তথ্য মতে, ট্রাম্প প্রশাসন আমেরিকার গণতন্ত্র ও সাংবাদিকতার চাপ তৈরি করছে, অর্থাৎ ফ্যাসিস্টদের বিপক্ষে সংবাদ মাধ্যম কথা বলছে। সুতরাং মাননীয় সভাপতি, ফ্যাসিবাদ মিডিয়া তৈরি করে না, বরং স্বাধীন মিডিয়াই ফ্যাসিবাদকে ভয় দেখায়। ধন্যবাদ। আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা ফামিনহা আজমাইন আরিহাকে।
23শে মার্চ 2011 ঝালকাঠির এক নিভৃত জনপদে 16 বছরের কিশোর লিমনের আকাশটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নিজে গরু আনতে যাওয়া সেই লিমনের হাঁটুতে যখন তপ্ত বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার চাপা হলো, তার সেই বুক ফাটা আর্তনাদ কি আমাদের সংবাদ মাধ্যমের কানে পৌঁছেছিল? না, পৌঁছায়নি। বরং পরদিন 24শে মার্চ আমাদের বিবেকহীন সংবাদ মাধ্যমগুলো সেই টাটকা রক্তের ওপর কালির প্রলেপ ছাপিয়ে ঘাতকের বলা পুলিশ ছাপালো শীর্ষ সন্ত্রাসী সহযোগী বন্দুকযুদ্ধে আহত। কিন্তু পরবর্তীতে জাতীয় মানবাধিকার আইন ও আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যম তার কপালে যে সন্ত্রাসী তকমা এঁকেছিল, যে কলঙ্ক দিয়েছিল, তা কি কোনো রায় মুছতে পেরেছে? তারা কি পারবে লিমনের সেই কাটা পা আর হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিতে? সংবাদ মাধ্যম যখন আর্তনাদকে সন্ত্রাস সাজায়, এইসব ঘটনার রেশ ধরেই ফ্যাসিবাদের ভিত্তি নির্মিত হয়। আজকে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা ঘাতকের বিচার করছি না, বরং সে অস্ত্রের বিচার করছি, যা ছাড়া সে অন্যায় ঘটাই অসম্ভব ছিল। 2024-এর জুলাই আন্দোলনের সময় যখন দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউন করে মানুষ হত্যা করা হয়েছিল, তখন দেশের সংবাদ মাধ্যমগুলো সেই হত্যাকাণ্ডকে না দেখিয়ে সরকারের উন্নয়ন ধ্বংসের খবর প্রচার করছিল। এরই প্রেক্ষিতে VOA বা ভয়েস অফ আমেরিকা তাদের বিশ্লেষণে দেখায় যে সংবাদ মাধ্যম তথ্যকে সেন্সর করে এবং প্রোপাগান্ডাকে ছড়িয়ে ফ্যাসিবাদের আয়ু বাড়াচ্ছে। এই ঘটনাকে আন্তর্জাতিক মিডিয়া ইনফরমেশন ভ্যাকিউম বা তথ্য শূন্যতা তৈরির নীল নকশা বলে অভিহিত করে। কোনো শক্তি বা প্রতিষ্ঠান যখন এক পেশে তথ্য ছড়িয়ে মানুষের মগজ ধোলাই করে, তখন সেই মাধ্যম নিজেই ফ্যাসিবাদের অন্যতম প্রধান কারিগর হয়ে দাঁড়ায়। আজকে আমাদের লড়াই সে নির্বিকার মিথ্যাচারের বিরুদ্ধে, যা জনমতের বিচার, যা সমাজে বিচার বুদ্ধিকে পঙ্গু করে ফ্যাসিবাদের স্থায়ী ভিত্তি নির্মাণ করে। মাননীয় সভাপতি ম্যালকম এক্স বলেছিলেন, সংবাদ মাধ্যম চাইলে অপরাধীকে ফেরেশতা আর নির্দোষকে শয়তান বানাতে পারে। আজ আমরা সেটাই দেখছি। যখন ঘাতকের অন্যায়কে কর্তব্য সাজায় সংবাদ মাধ্যম, তখন সে মিথ্যায় জনগণের কাছে ধ্রুব সত্য হিসেবে পরিচিতি পায়। আজকে দ্বিতীয় বক্তা হিসেবে আমি তথ্য ও যুক্তির নিরিখে এটি প্রমাণ করব যে সংবাদ মাধ্যম কেবল খবরের বাহক নয়, বরং এটি ফ্যাসিবাদের সেই সুনিপন কারিগর, যা জনমানসে একমাত্রিক তথ্য প্রেরণ করে ফ্যাসিবাদের স্থায়ী ভিত্তি নির্মাণ করে। আজকে আমি দ্বিতীয় ও তৃতীয় দিক ব্যাখ্যা করার মাধ্যমে এই প্রপঞ্চটি ব্যাখ্যা করব। প্রথমে চলে যাচ্ছি সমাজকে বিভাজিত করে ভয় ও ঘৃণার বীজ বাষ্প তৈরি। সংবাদ মাধ্যম যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ভিন্ন মতকে সুপরিকল্পিতভাবে শত্রু হিসেবে চিহ্নিত করে, তখন সমাজ এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় অপরত্ব। সংবাদ মাধ্যম যখন কাউকে কীটপতঙ্গ বা জন্তু হিসেবে সংজ্ঞায়িত করে, তখন তাকে হত্যা করার কোনো অপরাধ থাকে না, বরং তা পবিত্র দায়িত্ব হিসেবে জনমনে স্বীকার করে। 1994 সালের রুয়ান্ডা গণহত্যার সময় RTLM নামক প্রচার মাধ্যম তুৎসীদের উইপোকা হিসেবে অভিহিত করে ঘৃণার বিষ ছড়িয়েছিল। ফলস্বরূপ মাত্র 100 দিনে 8 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। সংবাদ মাধ্যম যদি এই মনস্তাত্ত্বিক ঘৃণা না ছড়াতো, তবে জনগণ তার প্রতিবেশীর উপর অস্ত্র তুলতেই পারত না। দ্বিতীয়ত, ভিন্ন মত দমনে অনৈতিক কর্মকাণ্ডকে নৈতিক বৈধতা প্রদান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকেই থাকে সংবাদ মাধ্যমের দেওয়া তথাকথিত পবিত্র সিলমোহরের ওপর। ফ্যাসিস্ট যখন কোনো অন্যায় করে, সংবাদ মাধ্যম তখন শব্দচয়নার বিশেষ বয়ান দিয়ে সে অপরাধকে প্রয়োজনীয় সংস্কার হিসেবে জনসমক্ষে জায়েজ করে। যেমনটা আমরা 2011 সালে লিবিয়া সংকটের সময় দেখতে পাই। মাননীয় সভাপতি তথ্য বিকৃতির প্রহসন দেখুন। বেনজিরের সম্পদ অথবা মতিউর রহমানের ছাগলকাণ্ডের হাজার টাকার দুর্নীতি হজম করতে সংবাদ মাধ্যম আমাদের গিলিয়েছিল রাসেল ভাইপারের আতঙ্ক। বাজেট আর দ্রব্যমূল্যে হাহাকার ঢাকতে যখন সাপ নিয়ে সাজানো ড্রামা মঞ্চস্থ হয়, তখনই বুঝবেন সংবাদ মাধ্যম খবর প্রচার করে না, বরং ফ্যাসিবাদের প্রয়োজনে স্ক্রিপ্ট লেখে। এছাড়াও 2022 সালে যখন জ্বালানি তেলের দাম 1 লাফে 52% বাড়ানো হলো, আমাদের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো নিউজ করলো কি তেল ছাড়া কিভাবে ডিম ভাজি করবেন। ভাবুন একবার, তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন না তুলে বরং জনগণকে শেখালো কিভাবে না খেয়ে থাকতে হয়। এটি কি ফ্যাসিবাদের সামাজিক ভিত্তি নয়? প্রতিপক্ষ কি এর দায় এড়াতে পারবেন? সবশেষে আমাদের সংবাদ মাধ্যমের গুণের কথা কি বা বলবো, তারা এতটাই দক্ষ যে
টাইটানিক জাহাজ যখন ডুবছিল তারা তখন সেখানে থাকলে আজকে হেডলাইন করত সাঁতার কাটতে ভালোবাসা কিছু শৌখিন মানুষের সমুদ্র বিলাস। মাননীয় সভাপতি, সরকার ও আজ সংবাদ মাধ্যম ব্যবহার করছে কারণ সংবাদ মাধ্যম নিজেও তা জানে যে সংবাদ মাধ্যম বৃহৎ পরিসরে মানুষকে জানানো বা সামাজিক ভিত্তি গড়ে তোলা সম্ভব। আজকে এক চিলতে কবিতার ছন্দে বলতে চাই, ঘাতকের অপেক্ষায় প্রহর গুনছে দেশ, সংবাদ মাধ্যমের কলমে সব এখন বেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সিফাত মাহমুদ রাহাতকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সবাইকে। আমার বিজ্ঞ প্রতিপক্ষরা এই পত্রযুগে শুধুমাত্র সংবাদ মাধ্যমকে ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকায় দেখিয়ে যেতে ইতিমধ্যে অনেক পরিশ্রম করে গেছেন। একটি পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দেয়, সাপের মন্ত্র পড়ার আগে তার দাঁত ভাঙতে হয়, অন্যথায় সাপের মন্ত্র যত কার্যকরী হোক তার বিষ কিন্তু কাজ করবে। ফেসিবাদও ঠিক তেমন, তার দাঁত হলো ক্ষমতার দমননীতি, বিচারহীনতা, রাষ্ট্রের অপব্যবহার। সংবাদ মাধ্যমকে দোষ দিয়ে দাঁত অক্ষত রাখা, সাপের বিষকে আঙুল দেখানোর মতো বোকামি আজকে প্রতিপক্ষ ঠিক তাই করছে। দাঁত না ভাঙা সাপের মতো মূল কারণ আড়াল রেখে শুধুমাত্র সংবাদ মাধ্যমকে দায়ী করে যাচ্ছে। শুধু বাহ্যিক প্রতিক্রিয়ার দিকে দোষ চাপানো কোনো কার্যকর সমাধান নয়। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, সংবাদ মাধ্যম নয়, ক্ষমতার অপব্যবহারই ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম নয়, রাষ্ট্র কাঠামো সরকারি ফেসিবাদের নির্মাতা। বিখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন, দ্য স্টেট ইজ দ্য এন্টিটি দ্যাট হোল্ডস দ্য মনোপলি অফ লেজিটিমেট ভায়োলেন্স। বাস্তব উদাহরণ, সংবাদ মাধ্যম কাউকে গুম করে না, সংবাদ মাধ্যম কাউকে গ্রেফতার করে না, সংবাদ মাধ্যম কোনো আইন বানাতে পারে না। এই কাজগুলি করে রাষ্ট্র, সরকার, প্রশাসন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সরকার যদি স্বৈরাচার হতে চায় তাহলে রাষ্ট্রের প্রচলিত আইন বা কাঠামো পরিবর্তন করে গুম, খুন ও হত্যাকে বৈধতা দেয়। এই কাজগুলি সরকারের, সংবাদ মাধ্যমের নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, যাদের হাতে আইন নেই, অস্ত্র নেই, যাদের আদালত নেই, তারা কিভাবে ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রাখে আশা করি দেখিয়ে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম ফেসিবাদের নির্মাতা নয়, বরং প্রথম শিকার। নোবেল বিজয়ী সাংবাদিক মারিয়া রাজা বলেছেন, উইদাউট ফ্যাক্টস উই ক্যান নট হ্যাভ ট্রুথ, উইদাউট ট্রুথ উই ক্যান নট হ্যাভ ট্রাস্ট। বাস্তব ইতিহাস দেখুন, আন্তর্জাতিকভাবে সাংবাদিক জামাল খাশোগি সত্য লিখেছিলেন, রাষ্ট্রের ক্ষমতার সমালোচনা করেছিলেন বলে রাষ্ট্র তাকে হত্যা করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, সংবাদ মাধ্যম যদি ফেসিবাদের ভিত্তি নির্মাণ করতো, ফেসিবাদকে নিজের ভিত্তিকে নিজে নির্মূল করতে পারত। বাংলাদেশের চিত্র ভিন্ন নয়। খন্দকার শাহ আলম, এমদাদুল হক মিলন সত্য প্রকাশ করতে গিয়ে হামলা ও হত্যার শিকার হয়েছেন। এনামুল হক ও একলাকুর রহমান আকাশ রিপোর্টিং করতে গিয়ে ছুরিকাঘাত ও চোখ নষ্ট হওয়ার মতো ঘটনার শিকার হয়েছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে সংবাদ মাধ্যম ফেসিবাদের নির্মাতা নয়, বরং প্রথম শিকার। বিজ্ঞ প্রতিপক্ষ দলের দলনেত্রী, আপনার কাছে প্রশ্ন করে যাচ্ছি, যাদেরকে গুম, খুন, হত্যা ও নিপীড়ন করা হয় তারা কিভাবে ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রাখে আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, উল্লেখ্য যে শিক্ষা সামাজিক চিন্তার ভিত্তি গড়ে তোলে, কিন্তু শিক্ষা যদি একপাক্ষিক ও প্রোপাগান্ডামূলক হয় তখন শিক্ষার্থীরা শুধু তাই শিখে যা ক্ষমতাসীন চায় সেটাই বিশ্বাস করতে, যেখানে বিরোধী মত বা প্রশ্নের কোনো সুযোগই থাকে না। বাস্তব উদাহরণ, আমাদের রাষ্ট্রের পাঠ্য বইগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে ক্ষমতাসীন শাসক বা দলের দলীয় স্বার্থ গল্প প্রবেশ করানো হয়েছিল। পুরো বই ছিল নির্দিষ্ট সামাজিক চরিত্র, মানসিকতা গড়ে তোলার জন্য। ফলে শিক্ষার্থীরা বড় হয়ে নির্দিষ্ট মানসিকতা ও সংকীর্ণ চিন্তা ভাবনা গ্রহণ করে, ফলে ফেসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি সহজে গড়ে উঠে। বিজ্ঞ প্রতিপক্ষ, শিক্ষা যদি মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে না শেখায় তাহলে কি সমাজ সত্যি স্বাধীন চিন্তা হয়, নাকি ফেসিবাদী চিন্তা সহজে সমাজে গড়ে উঠতে পারে? মাননীয় সভাপতি, ফেসিবাদ ব্যবস্থায় জন্মায়, ফেসিবাদ তখন তৈরি হয় যখন নির্বাচন অর্থহীন হয়, তখন ব্যালট নয় বুলেটই ফেসিবাদের প্রথম স্রষ্টা। আন্তর্জাতিক রাজনীতিবিদ ম্যাডেলিন আলবার্ট বলেছেন, Fascism is not an ideology, it's a process for tracking and holding powers. অর্থাৎ ফেসিবাদ কোনো একবারের পরিচয় নয়, এটি ক্ষমতা দখল ও ধরে রাখার ধারাবাহিক প্রক্রিয়া। নির্বাচন এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশ্বখ্যাত দার্শনিক হান্না আরেন্ট বলেছেন, totalitarianism being so choice becomes an illusion. অর্থাৎ ফেসিবাদ তখন শুরু হয় যখন জনগণের প্রকৃত পছন্দ থাকে না, যেখানে নির্বাচন নিয়ন্ত্রিত, বিচার ব্যবস্থা স্বাধীন নয়, যেখানে বিরোধী মত দমন হয়, সেখানে ফেসিবাদ রাষ্ট্রীয় কাঠামো থেকে জন্মায়, বিজ্ঞ প্রতিপক্ষ সংবাদ মাধ্যম থেকে জন্মায় না। মাননীয় সভাপতি, ফেসিবাদ জন্মায় ক্ষমতা, ভয়, বিচারহীনতা, শিক্ষা, অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় পুঁজিবাদ এই কাঠামোগুলো থেকে। সংবাদ মাধ্যম আসার আগে পৃথিবীতে ভয়, নিপীড়ন ছিল। রাজার শাসনে, সামন্ততন্ত্রের উপনিবেশে
যেখানে কোনো সংবাদপত্র ছিল না কোনো সংবাদ মাধ্যমও কোনো টেলিভিশন, তবুও মানুষ ভয় পেত, সত্য বললেই শাস্তি পেত। হিটলারও প্রথমে মিডিয়া বানাননি, তিনি প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করেছেন, তারপরে মিডিয়াকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। বিজ্ঞ প্রতিপক্ষ ক্ষমতা যদি এক পক্ষের নিয়ন্ত্রণে থাকে তাহলে কি ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রীয় থেকে গড়ে ওঠে নাকি সংবাদ মাধ্যম থেকে গড়ে ওঠে? আশা করি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আলোকপাত করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত দর্শক সবাইকে। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা আহনাফ সিদ্দিককে। সাল 2003 আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো প্রচার করেছিল যে ইরাকের কাছে গণবিধ্বংসী মরণাস্ত্র WMD আছে। সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ বিশ্বাস করেছিল সাদ্দাম হোসেনের কাছে পরমাণু কিংবা রাসায়নিক অস্ত্র আছে। গণমাধ্যমগুলো কোনো ধরনের শক্ত প্রমাণ ছাড়াই বুশ প্রশাসনের প্রোপাগান্ডাকে মেনে নিয়ে সংবাদের শিরোনাম গড়ে তোলে এবং যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে, যার ফলশ্রুতিতে পরিণতিস্বরূপ যুদ্ধের কয়েক বছর পরেই জাতিসংঘের তদন্তে প্রমাণিত হয় সাদ্দাম হোসেনের কাছে কিংবা ইরাকের কাছে গণবিধ্বংসী সেই অস্ত্র ছিল না। অথচ সংবাদ মাধ্যমের সেই সাজানো নাটকের কারণেই মানুষ একটি সাজানো যুদ্ধকে শান্তি মিশন হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার এই উদাহরণটি আজকে স্পষ্টভাবে এটি প্রমাণ করে দিয়ে যায় আমরা এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে সংবাদ মাধ্যমগুলো আমাদের মানসিকতাকে, আমাদের সামাজিক অবস্থাকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং আমাদেরকে এক নিষ্ক্রিয় দর্শকে পরিণত করছে। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আজকে সমগ্র বিতর্ক যাবৎ বিপক্ষ জন্মানো নিয়ে কথা বলে গেল, কিভাবে জন্মাচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, বিতর্কের জায়গাটা কোথায় ছিল? জন্মানো নিয়ে ছিল না সেটা বিস্তার বা সামাজিক ভিত্তি নিয়ে ছিল? বিতর্কের জায়গা থেকে সরে গেলে এরপর ইনি বলে গেলেন, প্রথম বক্তা এসে বলে গেলেন যে আজকে মালিকের পক্ষে কাজ করছে। যার পক্ষেই কাজ করুক না কেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, মালিক কেন সেই কাজটাকে জনগণের মাঝে বিস্তার করার জন্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমগুলো ব্যবহার করছে? কারণ মালিক পক্ষ নিজেও জানে যে এই সংবাদ মাধ্যম তাদের দেওয়া তথ্য সমাজে ভিত্তি নির্মাণ করতে পারবে। অর্থাৎ আজকে ভিত্তি বলুন কিংবা একটা জিনিস বিস্তার বলুন, সেটা গড়ে তুলতে পারে সংবাদ মাধ্যম, ফ্যাসিস্ট সরকার না। এরপর আমি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। আমার ক্ষেত্র ছিল যে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। চলে যাচ্ছি ক্ষেত্র বিশ্লেষণে। কয়েকটি জায়গা থেকে আজকে দেখাচ্ছি কিভাবে এটি আজকে এই নিষ্ক্রিয় দর্শকে পরিণত হচ্ছি আমরা। প্রথমত, আর্থিক লুটপাট এবং মেগা প্রজেক্টের নামে বিভ্রম সৃষ্টি করা। আজকে ব্যাংকিং খাতের নজরবিহীন লুটপাট এবং ডলার সংকটকে আড়াল করে সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র উন্নয়নের মেগা প্রজেক্টের বিভ্রম আমাদের মাঝে ফেরি করে বেরিয়েছে, যার ফলে ধসে পড়া অর্থনীতি সম্পর্কে আমরা জানতে পারিনি। এছাড়া ভোটাধিকার হরণ, 2014, 18 এবং 24-এর জনশূন্য নির্বাচনকে সংবাদ মাধ্যম সুকৌশলে তা উৎসব মুখর বলে আমাদের কাছে প্রচার করেছে। অর্থাৎ সংবাদ মাধ্যম এক্ষেত্রে প্রচার করার ভূমিকা পালন করছে, অর্থাৎ জনগণের মাঝে সেটা দেখানো, জনগণের মাঝে ভিত্তি নির্মাণের কাজ করছে। এছাড়া মানবাধিকার এবং গুমের সংস্কৃতি। আজকে কোন মানুষজন গুম হচ্ছে, কোন মানুষজন নিখোঁজ হচ্ছে, তাকে সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র পারিবারিক কলহ বলে আজকে আমাদের মাঝে প্রচার করছে, যার ফলে এই যে তনু, তকি, ইলিয়াস আলী এবং সাগর রুনির হত্যা মামলার আসল তথ্য আমরা জানতে পারছি না। কেন? কারণ আজকে সংবাদ মাধ্যমগুলো জানাতে পারছে না। এরপর সিন্ডিকেটের সাফাই। যখন দেশীয় সিন্ডিকেটের কারণে আজকে আমাদের দেশে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়, তখন এই সংবাদ মাধ্যমগুলোই বিশ্ববাজার বা শুধুমাত্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পুঁজি করে বেরিয়েছে আমাদের কাছে, যাতে আমরা দিন শেষে এটি মেনে নেই যেটি আমাদের ভাগ্যের দোষ এবং আমরা এক নীরব দর্শকে পরিণত হই। এবং পঞ্চম, আইনি নিপীড়ন এবং সেন্সরশিপ। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের সময় লেখক এবং কিছু সাংবাদিককে এমনভাবে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় যে সাধারণ মানুষ ভয়ের জন্য সে অপরাধের প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলে। 6, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকে আড়াল করে নওশোবা এর ভুল তথ্য নিয়ে সংবাদ মাধ্যম এত হুলস্থুল তৈরি করেছিল, আসল অপরাধী এই ঘটনার বাইরে চলে যায়। এবং 7 হচ্ছে ট্র্যাজেডির বাণিজ্যিকীকরণ। রানা প্লাজা ধসের জাতীয় ট্র্যাজেডিতে আজকে অপরাধীর শাস্তির চেয়ে রেশমার মিরাকল স্টোরি আমার আপনার কাছে এমনভাবে তুলে ধরেছে যেন দিন শেষে শুধুমাত্র চোখের জল ফেলার জন্য আমরা টিভির সামনে বসে থাকতাম। তবে এই বিষয়গুলো নতুন না, কেননা এই সংবাদ মাধ্যমগুলো তো প্রতিনিয়ত আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে আজকে এই সমাজকে বিভিন্নমূলক উস্কানিমূলক শিরোনাম দিয়ে আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলছে। এখন প্রশ্ন হতে পারে, আজকে অস্থিতিশীল করে
করার জন্য তো আজকে ফ্যাসিস্ট সরকার তাদেরকে চাপ দিচ্ছে, সেই চাপের কারণে তারা অস্থিতিশীল করে তুলছে। প্রশ্ন হচ্ছে সমাজকে অস্থির হচ্ছে কি হচ্ছে না? যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ সমাজ অস্থির হচ্ছে, তাহলে আমি উল্টা পিঠে আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, এই সমাজকে অস্থির করার জন্য কোন মাধ্যমটা সক্রিয় ভূমিকা পালন করছে, এবং আপনাদেরকেও দেখিয়ে যেতে হবে কোন মাধ্যম তাহলে আজকে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। বিষয়টাকে আমি আরো স্পষ্ট করি। ধরুন আপনি ঢাকার 5তলা ভবনে আছেন, হঠাৎ করে আপনি একটা কম্পন অনুভব করলেন, কিন্তু যখনই আজকে শিরোনামে দেখলেন বড় বড় করে ঢাকার বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, তখনই সেটি আপনি বিশ্বাস করলেন, নয়তো তা নিছক মনের ভুল বলে এড়িয়ে গেলেন। আর আপনার এই বিশ্বাসকেই পুঁজি করে বেড়াচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো, যেখানে প্রতিনিয়ত আমার আপনার মস্তিষ্কে বা আপনার আমার মাঝে ফ্যাসিবাদের চিন্তার সামাজিক ভিত্তি গড়ে তোলা হচ্ছে। পরিশেষে বলতে চাচ্ছি, সংবাদ মাধ্যম যখন ক্ষমতার দর্পণ হয়ে ওঠে, তখন সেটি আর গণতন্ত্রকে রক্ষা করতে পারে না, বরঞ্চ ফ্যাসিবাদের পথকে করে আরো প্রশস্ত। তাই আমাদের মূল কথা সুস্পষ্ট, সংবাদ মাধ্যমে এই ফ্যাসিবাদী চিন্তার প্রধান নির্মাতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ জুবায়ের রহমান জিদানকে। আমি যুদ্ধ ভালোবাসি, যুদ্ধ আমার সহজাত গুণ, কথাটি বলেছেন ইতালির ফ্যাসিস্ট পার্টির প্রধান বেনিতো মুসোলিনি। আর সংবাদ মাধ্যমে এই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখছে, কথাটি বলছেন আমার প্রতিপক্ষ দল। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিতর্কের এই মহান মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দানের জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল বারবার ভুলে গিয়েছেন আজকে বিতর্কের বিষয়টি ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তিকে ঘিরে, বরং ফ্যাসিবাদকে ঘিরে নয়। তারা বারবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার পরের ইতিহাস দেখিয়ে গেল, কিন্তু ফ্যাসিবাদ জন্ম হয় কেন, যার জন্ম নেই তার কি বিস্তৃতি হতে পারে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল সেটা দেখে দিয়ে গেলেন না। লক্ষ্য মাননীয় সভাপতি, ফ্যাসিবাদ কোনো পণ্য নয় যে একটি বিজ্ঞাপন বা সংবাদের শিরোনামেটিকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বানাবে। আর ফ্যাসিবাদী চিন্তা হলো এমন একটি মানসিকতা যা মানুষকে বাধ্য করে, আর এই বাধ্য করার কাজটি করে সামাজিক কাঠামো, মানুষের শৃঙ্খলবদ্ধ জীবনের চর্চা। যেমনটি বিখ্যাত ফরাসি দার্শনিক জ্যাক রুসো বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। অর্থাৎ মানুষের জীবন তখন ফ্যাসিবাদী চিন্তা দ্বারা প্রভাবিত যখন তার জীবনে সংবাদ মাধ্যমের কোনো ভূমিকা থাকে না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল আজকে ফ্যাসিবাদী চিন্তাকে কেবল রাজনীতির মধ্যে সীমাবদ্ধ করে রাখতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রিয় প্রতিপক্ষ লক্ষ্য করুন, ফ্যাসিবাদী চিন্তা কেবল রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করে। বড় বড় পুঁজিবাদী কোম্পানিগুলো যখন রাষ্ট্রের সাথে হাত মিলিয়ে শ্রমিকের স্বাধীনতা খর্ব করে, যখন বাজারে সিন্ডিকেট তৈরি করে, তখন সৃষ্টি হয় অর্থনৈতিক ফ্যাসিবাদ। আর রাষ্ট্রের আমলাতন্ত্রের জবাবদিহিতার অভাব ও লাল ফিতা দৌরাত্ম্য তাদের মধ্যে যে ফ্যাসিবাদী ভাবধারা জন্ম দেয়, তা অর্থনৈতিক ফ্যাসিবাদী চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণকে আরও বেশি ত্বরান্বিত করে। আমি আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখতে চাই, এই অর্থনৈতিক ফ্যাসিবাদী চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখছে মানুষের অর্থনৈতিক অসহায়ত্ব আর পুঁজিবাদের করাল গ্রাস, আর সংবাদ মাধ্যম যার দর্পণ মাত্র। আমরা বলি সংবাদ মাধ্যম সমাজের দর্পণ, দর্পণ কখনো স্রষ্টা হতে পারে না। প্রিয় প্রতিপক্ষ, মাননীয় সভাপতি, এবার আসি রাজনীতির প্রসঙ্গে। আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে জার্মানিতে ভেইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা, ভাষায় সন্ধির বৈষম্য, মানুষের খালি পেয়ে শূন্য পকেট জার্মানবাসীকে হিটলারের মতো একটি নেতৃত্বের প্রয়োজনীয়তা বোধ করায়। আর এই প্রয়োজনীয়তা বোধ এই পরবর্তীকালে জার্মানবাসীকে নাৎসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখে। প্রিয় প্রতিপক্ষ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন একটি রুটি কিনতে আপনার 287 মিলিয়ন মার্ক বহন করতে হবে, আপনার দেশে বেকারের সংখ্যা গিয়ে দাঁড়াবে 80 লাখে, ঠিক তখন আপনার কোনো মাধ্যম লাগবে না। আপনার খালি পকেট আর ক্ষুধাময় পেট আপনাকে ফ্যাসিস্ট বানাবে। আপনার মধ্যে ফ্যাসিবাদী চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখবে। ঠিক এই ভিত্তির উপর দাঁড়িয়ে হিটলার ক্ষমতা এসেছিল। হিটলার ক্ষমতা এসে তার নাৎসিবাদকে টিকিয়ে রাখতে সংবাদ মাধ্যমকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, কোনো মাধ্যম, কোনো স্রষ্টা হিসেবে নয়। এখানে সংবাদ মাধ্যম একটি আয়নার মতো কাজ করেছে, কোনো ম্যাগনিফাইং গ্লাসের মতো নয়। প্রিয় প্রতিপক্ষ, মানুষ সভাপতি, এখনো যদি আমার প্রতিপক্ষ দল মনে করে থাকে যে ফ্যাসিবাদী চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখে সংবাদ মাধ্যম, তাহলে সেটি হবে সাপের পা গজানোর মতনই সত্য। মানুষ সভাপতি, বাংলাদেশ টেলিভিশন সরকারের প্রচারযন্ত্র হওয়া সত্ত্বেও আজ ফ্যাসিবাদের মতো একটি স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্ক আয়োজন করেছে। এটি প্রমাণ করে সংবাদ মাধ্যম ফ্যাসিবাদী চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখে না। মানে সভাপতি, আমরা বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে দেখতে পাই CNN, BBC, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বিশ্বব্যাপী বিস্তৃত থাকার পরেও ইসরায়েল ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে, আর নরওয়েতে মানবতাবাদী শান্তি বজায় থাকছে। যদি সংবাদ মাধ্যমে আসলে ফ্যাসিবাদী চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখার ক্ষমতা থাকতো, তাহলে কি আজকে আমরা ফিলিস্তিন আর নরওয়েতে একই পরিস্থিতি দেখতাম না? আশা করি প্রতিপক্ষ দলের দলনেত্রী যুক্তি খণ্ডনে সেই উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা দেখছি ধর্মীয় অন্ধবিশ্বাস ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে অন্যতম প্রধান ভূমিকা রাখে, যেখানে সংবাদ মাধ্যম একটি নীরব দর্শকের মতোই কাজ করে। আমরা দেখেছি 1947 সালের পর 1952 সালে রক্তক্ষয়ী ভাষা আন্দোলন সফল করার পর 1971 সাল পর্যন্ত পাকিস্তানিরা এই ধর্মকে পুঁজি করে বাঙালিদের উপরে বর্বরোচিত ফ্যাসিবাদী শাসন চালিয়েছিল। মাননীয় সভাপতি, আমরা বর্তমান বিশ্বের দিকে যদি উদাহরণস্বরূপ দেখতে চাই, আমরা ইরানের দিকে তাকাতে পারি। বিগত রেজা শাহ পেহলেভির দুঃশাসন, পশ্চিমাদের চক্রান্ত, নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্যবোধ ধরে রাখার জন্য তারা রুহুল্লাহ খামেনিকে নেতা হিসেবে নির্বাচন করেছিল। আজ আয়াতুল্লাহ আলী খামেনি শাসন
শাসনকে তারা ফ্যাসিবাদী শাসন বলে ফ্রেমিং করছে। এই যে ফ্যাসিবাদী শাসন, এই ফ্যাসিবাদী শাসনের যে সামাজিক ভিত্তি নির্মিত হয়েছিল সেটি কে নির্মিত করেছিল প্রিয় প্রতিপক্ষ? সংবাদ মাধ্যম নাকি ধর্মীয় অন্ধবিশ্বাস? প্রতিপক্ষ দল দলনেত্রী এই উত্তরটিও দিয়ে যাবেন। বাংলাদেশে গত 17 বছরে ফ্যাসিবাদী শাসন দেখেছি। পতিত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে 2008 সালে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের স্বনামধন্য কিছু সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগের শত্রু, জনগণের শত্রু বলে আখ্যা দিয়েছিল। আমরা পরবর্তী দেখেছি বুলেটের জোরে সেই ফ্যাসিস্ট সরকার সেই সংবাদ মাধ্যমগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, স্রষ্টা হিসেবে নয়। মাননীয় সভাপতি, পরবর্তীতে দেখেছি পরবর্তীতে আমরা দেখেছি 13 সালে শাপলা চত্বরে আন্দোলনরত জনতার উপরে পতিত ফ্যাসিস্ট সরকার যে বর্বরচিত হামলা চালিয়েছিল সেটি জনমনে একটি ভীতির সঞ্চার করেছিল। এই ভয় পরবর্তীকালে বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছিল। মাননীয় সভাপতি, যদি বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তির মাধ্যম সংবাদ নির্মাণ করতে প্রধান ভূমিকা রাখতো, তাহলে আমরা দেখতাম 2024 সালের আগে ব্যালটের মাধ্যমে তাদের পতন হতো। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যে পতিত সরকার ছিল, তাদের যে ফ্যাসিবাদী শাসন ছিল, সেই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মিত হয়েছিল ভয় ও জুলুমের রাজনীতির মাধ্যমে, বুলেট ও বেয়নেটের মাধ্যমে। যার কারণে 2024 সালে বুলেটের মুখে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে পতিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হয়েছিল। মাননীয় সভাপতি, যদি তাই না হতো তাহলে কবি নজরুল বিদ্রোহী হতেন না। তিনি বিদ্রোহী কবিতায় লিখতেন না, আমি হল বলরা আমি স্কন্ধে, আমি উপারি ফেলিব দিনে বিশ্ব অবহেলন অব সৃষ্টির মহানন্দে। মাননীয় সভাপতি, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে সংবাদ মাধ্যম প্রধান ভূমিকা রাখে না। বুলেট ব্যালট নয়, বুলেটই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রাখে। বন্দুক সংবাদ মাধ্যমের কলম নয়, বরং বন্দুকের বেনটি এই প্রধান ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। প্রথমে এই যুক্তি খণ্ডনের জন্য আসছেন পক্ষ দলের দলনেতা আহনাফ সিদ্দিক। ধন্যবাদ আমাকে যুক্তি খণ্ডন পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিপক্ষ দলকে বারবার একটি প্রশ্ন আমরা করে যাচ্ছিলাম যে আজকে ফ্যাসিস্ট সরকার যদি সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তাদের কুকর্মের তথ্য আমাদেরকে চাপ দিয়েও থাকে, তাহলে কেন চাপ দেওয়ার জন্য তারা অন্য কোনো মাধ্যমকে বাছাই করলো না? তার উত্তর তারা দিয়ে গেল না, কিন্তু আমরা দিয়ে যাচ্ছি কেন তারা বাছাই করলো না। তার কারণ হচ্ছে অন্য কোনো মাধ্যম সামাজিক ভিত্তি তৈরি করতে পারবে না, কিন্তু সংবাদ মাধ্যম পারবে তাই। এবং তারা সামাজিক ভিত্তি নিয়ে কথা বলছে না, অর্থাৎ তারা আদৌ কিভাবে ফ্যাসিস্ট সরকার সামাজিক ভিত্তি গড়ে তুলতে পারবে তার কোনো পরিকল্পনা দিয়ে গেল না। তারা একটি কথা শুধু বলল, আমি তোমাকে চাপ দিয়েছি, তুমি চাপটা গ্রহণ করেছো, তাই হয়েছে এই সামাজিক ভিত্তি। অর্থাৎ তার মানে আপনি আমাকে চাপ দিয়েছিলেন, আমার চাপের মাধ্যমে সামাজিক ভিত্তি গড়ে তুলেছিল। তার মানে ভিত্তিটা গড়ে তুলেছে কিভাবে? আমার চাপের কারণে। এরপর তিনি বলে গেলেন যে আজকে, অর্থাৎ দিন শেষে দেখুন সরকারও কিন্তু জানে যে আজকে কোনো কিছু সামাজিক ভিত্তি কিংবা বৃহৎ পরিসরে মানুষের কাছে পাঠানোর জন্য, মানুষকে জানানোর জন্য আমার দিন শেষে সংবাদ মাধ্যমকেই ব্যবহার করতে হবে। তিনি আমাকে একটি প্রশ্ন করে গেলেন যে আজকে গুম হওয়া মানুষজন কেন, কিভাবে হচ্ছে এই সামাজিক ভিত্তি গড়ে তুলতে পারবে। প্রথমে প্রশ্ন হচ্ছে কেন তারা গুম হয়েছিল। তারা গুম হয়েছিল, তাদের চোখ ছিল না, তার কারণ হচ্ছে তারা সেই সামাজিক ভিত্তিতে কাজ করছিল না। যখনই আজকে সামাজিক ভিত্তি, অর্থাৎ সামাজিক ভিত্তি নির্মাণের জন্য আপনি অনেক বিপজ্জনক কোনো কাজ করতে চান, অর্থাৎ আপনি যখন সরকারের কোনো সামাজিক ভিত্তি গড়ে তুলতে চান, তখন আপনি আজকে খুব ভালোভাবে থাকতে পারবেন, অর্থাৎ আপনি রূপা শাকিল হতে পারবেন। কিন্তু আপনি যখন রূপা শাকিল হতে চাইবেন না, তখনই আপনি আজকে গুম হবেন। অর্থাৎ আজকে আপনি যখন সামাজিক ভিত্তিতে কাজ করতে চাইবেন, তখন আপনি নিরাপদ থাকবেন। এরপর তিনি বলে গেলেন যে আজকে ক্ষমতার অপব্যবহার, তিনি ক্ষমতার অপব্যবহারের কথা বলে গেলেন যে আজকে ক্ষমতার অপব্যবহারের কারণে হচ্ছে সামাজিক ভিত্তি গড়ে উঠছে। তাহলে প্রথমে দেখুন আজকে এই যে অপব্যবহার হচ্ছে, এই অপব্যবহারগুলো সাধারণ জনগণের কাছে জানানোর জন্য, মূল কথা আজকে প্রত্যেকটা মানুষের কাছে বা বৃহৎ পরিসরে জানানোর জন্য আজকে সংবাদ মাধ্যম ব্যবহার করছে। এরপর উনি বলে গেলেন যে আজকে উনি বলে গেলেন যে দ্রব্যমূল্যের কথা। দেখুন দ্রব্যমূল্যের কথা আরও কখন খারাপ লাগবে, যখন আজকে আপনি বাজারে যখন টমেটো কিনতে গেলেন, আপনাকে বলা হলো যে আজকে টমেটোর দাম বেড়েছে, তার কারণ হচ্ছে আজকে ইসরায়েলে যুদ্ধ লেগেছে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে। আপনার দেশের সিন্ডিকেটটা ভাঙা হলো না, বরঞ্চ সংবাদ মাধ্যম আপনাকে এটা জানানো হলো যে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আপনার এরকম হয়েছে। তখন দিন শেষে আপনি সেটা ভাগ্যের দোষ দিয়ে চলে যাচ্ছেন। এই যে ফ্যাসিবাদী চিন্তা, এভাবেই আপনার মগজে বা আপনার মস্তিষ্কে প্রেরণ করা হচ্ছে। এরপর তিনি বলে গেলেন যে আমরা নাকি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্র নিয়ে বললাম। আমার বক্তব্যে, আমাদের সমগ্র বক্তব্যে অর্থনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, প্রত্যেকটি ক্ষেত্রের কথাই বলা আছে। তারপরও উনি হচ্ছে এড়িয়ে গেলেন। দিন শেষে আপনাকে শুধু একটা প্রশ্ন করে দিয়ে আমি শেষ করতে চাই, কেন আজকে সরকার, ফ্যাসিস্ট সরকার কিংবা অন্য কোনো মাধ্যম আজকে রূপা শাকিল দম্পতিকে বেছে নিল, কেন সাংবাদিককে বেছে নিল, সংবাদ মাধ্যমকে বেছে নিল, অন্য কোনো মাধ্যমকে কেন বেছে নিল না, তার উত্তর আপনারা দিয়ে যাবেন, সুস্পষ্টভাবে দিয়ে যাবেন। এবং আরেকটি কথা বলে যাবেন যে আজকে কিভাবে সামাজিক ভিত্তি নির্মাণ করতে পারবে এই ফ্যাসিস্ট সরকার, তার পরিকল্পনা দেখিয়ে যাবেন, আর না হলে একটি বাস্তব উদাহরণ দেখিয়ে যাবেন। তাই পরিশেষে বলতে চাই, যেখানে সরকার নিজেও মেনে নিয়েছে যে আজকে সমাজের কাছে পাঠানোর জন্য, সামাজিক ভিত্তি গড়ে তোলার জন্য আমার সংবাদ মাধ্যম ব্যবহার করতে হবে, সেখানে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। ধন্যবাদ।
আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ জুবায়ের রহমান জিদানকে যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে যুক্তি খণ্ডনের সুযোগ দানের জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন ভাঙা আয়নার চেহারা দেখে তিনি দুঃখ ভারাক্রান্ত হয়েছিলেন, কিন্তু আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি কি দুঃখ ভারাক্রান্ত হওয়ার পর আয়নাটি ভেঙে ফেলেছিলেন নাকি নিজের মুখটাকে ভেঙে ফেলেছিলেন প্রতিপক্ষ? মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল বলে গেলেন জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের কালে সাংবাদিকরা নাকি ফ্যাসিবাদকে উস্কে দিয়েছিল, কিন্তু প্রিয় প্রতিপক্ষ আপনারা কি দেখেছেন 5ই আগস্টে যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেল তখন মানুষ সাংবাদিকদেরকে ঘাড়ে নিয়ে উদযাপন করেছিল। এখান থেকে প্রমাণিত হয় সংবাদ মাধ্যম শুধুমাত্র ফ্যাসিবাদের পক্ষে বলে না, বরং ফ্যাসিবাদকে প্রশ্ন করে। মাননীয় সভাপতি আমরা দেখেছি ফরাসি বিপ্লবের শুরুতেই যখন রাজা চতুর্দশ লুই বলেছিলেন যে আমি রাষ্ট্র এবং ধর্মযাজকরা রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিল, তখনকার মিডিয়া, তৎকালীন মিডিয়া বলতে বইকে বোঝানো হতো, তৎকালীন মিডিয়া অর্থাৎ মহামতি ভলতেয়ার সেই ফ্যাসিবাদের বিষদাঁতকে ভেঙে দিয়েছিলেন, সেই বিষদাঁতকে প্রশ্ন করেছিলেন। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল আরও বলে গেলেন যে রাসেল ভাইপার দেখিয়েছিল গণমাধ্যম যার দ্বারা ফ্যাসিবাদী চিন্তাকে করা হয়েছিল, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন রাসেল ভাইপার কিন্তু সংবাদ মাধ্যমের দ্বারা বেশি ছড়িয়ে পড়েনি, বরং ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমের দ্বারা। আমার প্রতিপক্ষ দল গণমাধ্যমকে সংবাদ মাধ্যম বলতে পারেন না, কারণ সংবাদ মাধ্যম হলো গণমাধ্যমের একটি নিয়ামক, কোনো প্রধান নিয়ামক নয়। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল আরও বললেন যে সোশ্যাল মিডিয়া ফ্যাসিবাদ ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখছে, কিন্তু আমার প্রতিপক্ষ দলের কাছে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়া ফ্যাসিবাদ সৃষ্টি করেনি, বরং তার দ্রুত বিস্তার ঘটিয়েছে। বিস্তার আর উৎপত্তিকে এক করে দেখা কিন্তু বিশ্লেষণগত ভুল। প্রিয় প্রতিপক্ষ দেখুন, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কিন্তু আগুন কিন্তু অক্সিজেন জ্বালায় না, ঠিক তেমনি মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল বারবার বলে গেলেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার পর সংবাদ মাধ্যমকে চাপ দিয়েছিল। প্রিয় প্রতিপক্ষ আগে কি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল নাকি আগে চাপ দিয়ে তারপর ফ্যাসিবাদ এসেছিল? প্রিয় প্রতিপক্ষ দেখুন, যে সংবাদ মাধ্যম যে মাধ্যমটি স্বাধীন নয় সেটিকে আপনি কোনো একটি চিন্তা সামাজিক ভিত্তি নির্মাণের প্রধান ভূমিকা রাখে এটি বলতে পারেন না। যেমন প্রিয় প্রতিপক্ষ আপনি একটি খাঁচায় বন্দি ঈগলকে পাখিদের রাজা বলতে পারেন না। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দল আরও বলেছেন যে একই ন্যারেটিভ বারবার প্রচার করে সংবাদ মাধ্যম মানুষকে ব্রেইন ওয়াশ করে, কিন্তু প্রিয় প্রতিপক্ষ আমি আপনাদেরকে বলবো ব্রেইন ওয়াশ সম্ভব হয় তখন যখন শিক্ষা, সমালোচনামূলক চিন্তা ও গণতান্ত্রিক পরিসর দুর্বল থাকে। আমার প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে মনে হলো তাদেরকে সংবাদ মাধ্যম যাই শোনায় তিনি তাই বলেন যে তুমি কেমন করে গান করো হয়ে গুনি, আমি শুনি কেবল অবাক হয়ে শুনি। মাননীয় সভাপতি বিখ্যাত একজন সমাজবিজ্ঞানী যার নাম ছিল স্টুয়ার্ট হল, তিনি বলেছেন সংবাদ মাধ্যম কিছু মানুষ গ্রহণ করে, কিছু মানুষ বর্জন করে, কিছু মানুষ দর কষাকষি করে। অর্থাৎ কিছু মানুষ গ্রহণ করে, তারা ফ্যাসিবাদকে গ্রহণ করে, কিছু মানুষ গ্রহণ করে না। তাহলে আমি তাদেরকে বলতে চাই যদি গ্রহণ করে আর গ্রহণ না করে তাহলে অর্ধেক রাষ্ট্রে আপনি ফ্যাসিবাদ কায়েম করবেন, অর্ধেক রাষ্ট্র করবেন না, তখন আপনার রাষ্ট্রই টিকবেন না, আপনি ফ্যাসিবাদকে কোথা থেকে নিয়ে আসবেন? মাননীয় সভাপতি প্রতিপক্ষ দল বলে গেলেন যে সংবাদ মাধ্যম ভয় তৈরি করে, ভয় থেকে ফ্যাসিবাদ জন্মায়। আমি তাদেরকে বলতে চাই ভয় জন্মায় বাস্তব সংকট থেকে, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিরতা থেকে। সংবাদ মাধ্যম সেই ভয় সৃষ্টি করে না, বরং ভয়কে ভাষা দেয়। দেখুন ভাষা ছাড়াও ক্ষমতা টেকে, কিন্তু ক্ষমতা ছাড়া কিন্তু ভাষা টেকে না। যেমন ধরুন যে আপনি ভূতে বিশ্বাস না করলে যেমন ভূত দেখে ভয় পাবেন না, ঠিক তেমনি ফ্যাসিবাদে বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে আপনি ফ্যাসিবাদী যতই আপনাকে সংবাদ মাধ্যম আপনাকে ফ্যাসিবাদের গল্প শোনাক সেটি হবে হাট্টিমা টিম কবিতার মতো, যে হাট্টিমা টিমকে সারাদিন শুনে এসেছি কিন্তু কখনো চোখে দেখিনি। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সকলকে। জুবায়ের রহমান জিদানকে তার যুক্তি খণ্ডন পর্বে চমৎকার করে যুক্তি খণ্ডন করার জন্য। সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত বিতার্কিকবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। আমি একদম মুগ্ধ হয়েছি, এত চমৎকার করে বিষয়টা উপস্থাপন করলেন দুই পক্ষ, যে মনে হয়েছে একবার সংবাদ মাধ্যমের পক্ষে চলে যাচ্ছি, আবার সংবাদ মাধ্যমের বিপক্ষে চলে যাচ্ছি। এভাবেই পুরো সময়টা আমরা কাটিয়েছি। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার বিতর্ক হয়েছে। আমি কয়েকটি পয়েন্ট একটু বলতে চাই। প্রথমত হচ্ছে সংজ্ঞায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদের উৎপত্তিটা সঠিকভাবে ব্যাখ্যা আসে নাই। ফ্যাসিবাদ কোথায় থেকে আসলো, কেন এটি পৃথিবীতে এত জনপ্রিয় হলো, কেন সবাই ফ্যাসিবাদী হইতে চায়, ক্ষমতায় গেলেই কেন ফ্যাসিবাদী হইতে চায়, এই বিষয়টা এক সংজ্ঞায়ন পর্বে আসা দরকার ছিল। প্রথম বক্তা হিসেবে তাসনিম ইমাম ভালো বলেছে, আয়না ভাঙ্গার কথা বলেছে। তিনি একমাত্র নয় বরং মুখ্য ভূমিকা পালন করে এই বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছেন। দ্বিতীয় বক্তা হিসেবে এসে মুশফিকুর রহমান তিনি এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শুধু এটি জাতীয় না, এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমি দেখেছি পক্ষ দলের সবাই এটাকে দেশীয়ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বেশি, আর বিপক্ষ দল সেটাকে আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমাদের দ্বিতীয় বক্তা ফামিনা আজমাইন, তিনি লিমনের কথা তুলে নিয়ে এসছেন। এটি খুবই একটি হৃদয়বিদারক ঘটনা ছিল, যেটি আমাদের ওই সময় আমরা খুব ফিল করেছি। রাসেল ভাইপারের কথা বলেছেন,
তেল ছাড়া ডিম ভাজি করার কথা বলেছেন। তো বিতর্কের অঙ্গনে আসলে পুরাতন কথাগুলো মনে আসে, পুরাতন বিষয়গুলো বিতার্কিকরা এত চমৎকার করে তুলে ধরে যেটা মনে হয় যেন এত লাইভ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সিফাত মাহমুদ রাহাত, তিনি খুব চমৎকার করে বিষয়টাকে পুনরায় ব্যাখ্যা করেছেন যে এখানে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্র কাঠামো, সরকার, ভয়, বিচারহীনতাই মূলত দায়ী, এখানে সংবাদ মাধ্যম মূল নয়। এরপর আহনাফ আসছেন, আহনাফও খুব সুন্দর করে বলেছেন। তার একটি কথা খুব ভালো লেগেছে আমার, যে আর্থিক লুটপাট, মেগা প্রজেক্টের কথা তিনি নিয়ে এসছেন, রেশমা স্টোরির কথা তিনি নিয়ে এসছেন। এগুলো অত্যন্ত চিন্তার ব্যাপার যে একদিকে প্রবলেম হচ্ছে, সেটাকে কীভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। এই বিষয়টি থেকে আমাদের পরবর্তী জেনারেশনকে এবং বর্তমান সময়ে যারা নেতৃত্বে আসছেন তাদেরকেও শিক্ষা নেওয়া দরকার। এরই মধ্যে আমাদের কাছে ফলাফল চলে এসছে। আজকের বিতর্কের বিষয় ছিল সংবাদ মাধ্যমই ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে প্রধান ভূমিকা রেখেছে। একটি প্রাণবন্ত বিতর্ক আমরা দেখেছি, উপভোগ করেছি। আজকের বিতর্কে বিজয়ী দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা। বিজয়ী দলকে অভিনন্দন। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন আহনাফ সিদ্দিক, দলনেতা পক্ষ দল। বিজিত দলকেও আমরা ধন্যবাদ জানাই। বিজয়ী দলের ব্যালট 3, বিজিত দলের ব্যালট 0। এরই মধ্যে আজকের বিতর্ক এবং সুন্দর একটি বিতর্ক পর্ব আমরা উপভোগ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিতর্ক পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।